তৃণমূল কংগ্রেস সেই দিন বলেছিল যে ডিওয়াইএফআই এর ফ্ল্যাগ দেখা গেছিল, ওরা নাকি ভাঙচুর করেছিল। যদি ওটা সত্যি হয়ে থাকে তাহলে কেন ওরা পরের দিন জামিন পেয়ে গেল কোর্ট থেকে, তার উত্তরটাও পুলিশকে দিতে হবে, তার উত্তরটাও তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের দিতে হবে। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনাদের মধ্যে কী এমন সেটিং হয়ে গেল, যদি ব্যর্থতার জন্য এখন পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হয়, তাহলে সিবিআই এর ব্যর্থতার জন্য কেন প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে না? এবং সবচেয়ে বড় কথা, যখন দেখছেন মুসলিম মহিলারা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছে, তামান্নার মতো ঘটনা ঘটলো যেখানে মুসলিম মহিলারা সামনে এগিয়ে আসছেন, মহিলারা একত্রিত হয়ে আওয়াজ তুলছেন, তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়াচ্ছে বলে এরকম একটা ভাবছেন একটা প্রকল্প ভিক্ষা দিলে মানুষ আবার ভুলে যাবে। আমার বিশ্বাস সেই ফাঁদে আর মানুষ পা দেবে। তাহলে একেবারেই গোটা একটা বছর আমরা গত বছর একেবারে 9ই আগস্ট থেকে শুরু করে 14ই আগস্ট দেখেছিলাম, আজকে ঠিক এক বছর পর আবারও 14ই আগস্ট ঠিক একই জনসমাবেশ। কিন্তু যে প্রশ্নটা থাকছে যে 14ই আগস্ট যে আরজিকর ভাঙচুর হয়েছিল, বিচার তো দূরের কথা, সেই যারা ভাঙচুর করেছিল তাদের তো একেবারে চিহ্নিত করা হয়েছিল, তারা কোথায়? দেখুন, তৃণমূল কংগ্রেস সেই দিন বলেছিল যে ডিওয়াইএফআই এর ফ্ল্যাগ দেখা গেছিল, ওরা নাকি ভাঙচুর করেছিল। যদি ওটা সত্যি হয়ে থাকে তাহলে কেন ওরা পরের দিন জামিন পেয়ে গেল কোর্ট থেকে, তার উত্তরটাও পুলিশকে দিতে হবে, তার উত্তরটাও তৃণমূল কংগ্রেসের সেই নেতাদের দিতে হবে। আসল দোষীদের আড়াল করে যদি সত্যি ডিওয়াইএফআই এর কর্মীরা করে থাকতো, নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ ছিল, পুলিশ প্রমাণ রাখতো, কোর্টে গেলে কোর্ট জামিন দিত না, এটাই স্বাভাবিক প্রক্রিয়া হওয়া উচিত। তারপরেও আমরা দেখলাম যে ওরা কিন্তু জামিন পেয়ে গেল, কিন্তু আসল অপরাধীরা কিন্তু কোথাও না কোথাও হারিয়ে গেলেন। এবং প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে ইচ্ছা করে লুকিয়ে দিলেন। যেমন সন্দীপ ঘোষকে আড়াল করা হলো, যেমন ওই সঞ্জয় রায় বলে ব্যক্তিকে শুধু স্কেপবোর্ড করা হলো, বাকিদেরকে আড়াল করে দেওয়া হলো, কারণ একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি কোথাও না কোথাও আরজিকরের সাথে মিশে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় চাননি ওইটাকে সামনে আনতে। এবং তুমি যে 14ই আগস্টের কথা বললে, দেখো আগের বছরের 14ই আগস্টের সাথে এটা কোথাও না কোথাও একটু ডিফারেন্স আছে। তার কারণ হচ্ছে আগের বছর 14ই আগস্ট আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রশ্ন করেছিলাম যে এই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন আরজিকর এখনও বিচার পায়নি। কিন্তু আজকের যে 14ই আগস্টটা হচ্ছে, সেই সাথে সাথে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে আপনাদের মধ্যে কী এমন সেটিং হয়ে গেল, যদি ব্যর্থতার জন্য এখন পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হয়, তাহলে সিবিআই এর ব্যর্থতার জন্য কেন প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে না? এবং শুধু অভয়ার কান্না নয়, আজকে কিন্তু তার সাথে তামান্নার কান্না, আজকে কিন্তু কসবার যে ঘটনাটা ঘটেছে, সব কিছু মিলিয়ে মিশে নারী সুরক্ষার যে আন্দোলনটা 1 বছর আগে তৈরি হয়েছিল, তা আজকে আবার নতুন করে সাধারণ মানুষ রাত জাগছেন, তারা তাদের প্রশ্ন করছেন, প্রশাসনকে প্রশ্ন করছেন। এটা দেখতে আমাদের ভালো লাগছে অন্তত, কারণ আমরা এই পশ্চিমবঙ্গে থেকে না প্রশ্ন করাটা ভুলে গেছি। যখন সাধারণ মানুষ একত্রিত হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়ায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় রাত 2টো অবধি জেগে সেই ঘটনার দিন কী এমন করেছিলেন তার উত্তর আজও দিলেন না। তারপরে যখন সাধারণ মানুষ রাস্তায় নামলো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রোজ রাতের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে, এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কাটবো বলেই আমাদের বিশ্বাস। এই যে মুখ্যমন্ত্রী ঘুম কাটবেন বললেন, মুখ্যমন্ত্রী আজকে একেবারে 14ই আগস্ট কন্যাশ্রী যে দিবস, কন্যাশ্রী দিবস পালন করছেন। তিনি বলছেন যে 93 লক্ষ ছাত্রী উপকৃত হয়েছে, চাই ওটা 1 কোটি হোক। 1 কোটির জায়গায় একটা অভয়া, একটা তামান্না, একটা কসবা ল কলেজের বিচার কোথায়? দেখুন, ওনার না মমতা ব্যানার্জির নামে দুটো এম আছে। একটা এম হচ্ছে একটা বিশেষ ধর্মের লোকেরা যারা এতদিন ওনাকে ভোট দিয়ে এসেছিল, এখন ওরা বুঝতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরও বিরোধী। আরেকটা এম হচ্ছে মহিলা। এই মহিলা ভোটকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন রাজনীতি করে গেছেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখছেন যে রাত দখলটা মহিলারা ডাক দিচ্ছে, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে, সেটা কোথাও না কোথাও ভয় পাচ্ছেন বলেই একটা কন্যাশ্রীর মতো প্রকল্প সামনে রেখে দিতে হচ্ছে। কখন কোনো ধর্ষণ হলে কারোকে 10 লাখ টাকা, কারোকে 1 লাখ টাকা, কারোকে 1 কোটি টাকা, এরকম টাকা দিয়ে উনি ধর্ষণের এখন দাম চাইছেন, এখন দেওয়ার চেষ্টা করছেন, মুখ বন্ধ করার চেষ্টা করছেন। সেইখানে যখন মহিলারা সামনের সারিতে এগিয়ে আসছে, নারী নিরাপত্তার প্রশ্নে এগিয়ে আসছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি। আগের বছরে যে আন্দোলন হয়েছিল, সেটা শুধু অভয়ার বিচারের জন্য নয়, অভয়ার বিচার তো একটা পার্ট ছিলই, বড় পার্ট ছিল, তার সাথে সাথে একটা ছিল নারী সুরক্ষা, নারী নিরাপত্তা। সেই প্রশ্নে আমার একটা মনে আছে একটা বিষয়। আমি পার্ক সার্কাসে একটা মিছিলে আমি ছিলাম, তখন দেখলাম একটা বাড়ি থেকে হিন্দু পরিবারের মহিলারা তারা ঘোমটা দিয়ে ছাদ থেকে দেখছিলেন, পাশাপাশি মুসলিম পরিবারের মেয়েরাও তারা বোরখা পরে মাথায় মানে কাপড় চাপা দিয়ে তারাও উপর থেকে দেখছিলেন। কিন্তু দুটোর মধ্যে একটা মিল ছিল, তারা দুজন একসাথে হাত তুলে বলছেন অর্থ মাগে আজাদি। এই যে আজাদির কথা ওরা বলেছিল, সেইটা কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাইয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, যখন দেখছেন মুসলিম মহিলারা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছে, তামান্নার মতো ঘটনা ঘটলো যেখানে মুসলিম মহিলারা সামনে এগিয়ে আসছেন, মহিলারা একত্রিত হয়ে আওয়াজ তুলছেন, তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাওয়াচ্ছে বলে এরকম একটা ভাবছেন একটা প্রকল্প ভিক্ষা দিলে মানুষ আবার ভুলে যাবে। আমার বিশ্বাস সেই ফাঁদে আর মানুষ পা দেবে না। গোটা একটা বছর ধরে তো রাস্তায় আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা, আপনারা, আপামর জনসাধারণ।
কালকে আন্দোলন ব্যর্থ ছিল, বিচার তো এখনো হলো না। না, আন্দোলন তো কোনোভাবে ব্যর্থ ছিল না। অনেকে এটাকে বিশ্লেষণ করতে পারে, কেউ বলতে পারে ব্যর্থ ছিল, কেউ বলতে পারে সফল ছিল। আমি বলছি এই যে অর্তমাগে আজাদি, একজন মুসলিম মহিলা একজন হিন্দু মহিলারা একসাথে দাঁড়িয়ে একই গলার স্বরে গলা উঁচু করে বলছেন অর্তমাগে আজাদি, এইটাই তো আন্দোলনের সফলতা। আমি বলছি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ 8 থেকে 80 সবাই রাস্তায় নামলো। একটা 8 বছরের শিশু, হয়তো ঠিক করে কেউ, একটা শিশু হাঁটতে পারে না, সে বাবার কোলে মোমবাতি নিয়ে যাচ্ছিল। একটা 80 বছরের বৃদ্ধা, সে হাঁটতে পারে না, সে হুইল চেয়ারে যাচ্ছিল। তারা একসাথে একই স্বর যে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস, এই যে আন্দোলনের আওয়াজ নিয়ে একসাথে রাস্তায় নামা। এবং আমি বলছি একটা ঘটি বাঙালির লড়াই, যে ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই আমরা খেলার মাঠে দেখেছিলাম, সেই খেলার মাঠ অভয়ার কারণে ওই দুটো ঘটি বাঙালকে এক করে দিল। এই জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাইয়েছিল, এবং এটাই তো আন্দোলনের সফলতা। আন্দোলন, হ্যাঁ আমরা একটা জায়গায় বিচার পাইনি, এখনও একটা বাকি আছে বিচার, তার প্রশ্ন করার জন্য এত মানুষ এখানে এসছেন, সেটা যেমন সঠিক। তবে একটা দিক হচ্ছে নারী নিরাপত্তার প্রশ্নে যে এগিয়ে এসেছিলাম। একটা তোমাকে ইন্টারেস্টিং পয়েন্ট বলি, একটা সার্কুলার মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছিলেন যে রাত 12টার পরে মহিলারা রাস্তায় যাতে কম বেরান ইত্যাদি ইত্যাদি। এই মহিলাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন তার মানে যোগ্য জবাব দিয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় ওরকম একটা বিলকে আবার পিছিয়ে নিলেন, ভয় পেলেন। এটাই তো আন্দোলনের সফলতা। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রজন্মটাকে আবার, যে নারীরা স্বাধীনভাবে রাস্তায় বেরোতে চাইছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিল যে বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোটে জিতে এসেছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন যে মহিলাদের আরও যত বাড়িতে পাঠানো যায়। আমি বলছি কসবা কাণ্ডে ঘটনাটা তো সন্ধ্যে 7টায় ঘটেছিল, তখন তো রাত 12টা বেজেছিল না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো সার্কুলার জারি করবেন যে সূর্যাস্তের পরে মহিলারা রাস্তায় বেরোতে পারবেন না? কিংবা তামান্না তো সকাল 10টায় মারা গেছে, তাকে কিছু, সেটা বড় কথা নয় বামপন্থী কি ডানপন্থী। এই যে আজকে যে মানুষরা এসছে, তুমি এখানে দেখতে মানে কোনো বাদ বিচার করতে পারবে কে বামপন্থী, কে ডানপন্থী, কে তৃণমূলপন্থী? তারা বামপন্থী। এবারে অনেক বামপন্থী পরিবারও যেমন গেছে, অনেক বিজেপিপন্থী গেছে। আমি বলছি অনেক তৃণমূলের মহিলারা তাদের এফেক্টেড হচ্ছে। আমি রাজন্যার কথা বলি, রাজন্যা যখন সামনে থেকে এসে বলল যে ওর ভিডিও, ওর ছবিকে এআই করে সামনে ওর দলের নেতারা সামনে প্রচার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, রাজন্যাকে দল থেকে তাড়িয়ে দিল। সোনারপুরের কাউন্সিলর পাপিয়া হালদার দিনের পর দিন বলে এসছে ছেলেরা কীভাবে তাকে বিরক্ত করে, তাকে কাজ করতে দেয় না। এটা বলার পরে তাকে একঘরে করে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন উনি একমাত্র মহিলা এই পশ্চিমবঙ্গে যিনি একমাত্র সুরক্ষিত থাকবেন, তার জন্য হাজার হাজার পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্য মেয়েদের, সেটা নিজের দলের হোক, সেটা বামপন্থী হোক, ডানপন্থী হোক, তৃণমূলপন্থী হোক, বিজেপিপন্থী হোক, তাদের কারো নিরাপত্তার কথা ভাবেন না, এটাই প্রমাণিত। আচ্ছা, যে পুলিশকে আমরা দেখেছিলাম এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনার প্রমাণ লোপাট করতে, সেই পুলিশের হাতেই কিন্তু মেয়ের বিচার চাইছে গিয়ে মা আহত হলো নবান্ন অভিযানে। পুলিশের না, সত্যি কথা বলতে হাত বাঁধা। আমি না পুলিশকে খুব একটা দোষ দিই না। যে পুলিশ অনুব্রত মণ্ডল তার মা বউকে তুলে খিস্তি মারার পরে নিজের বাড়ির মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারে না, সেই পুলিশ কী করে অন্য বাড়ির মেয়েদের সম্ভ্রম রক্ষা করবে, তাদের হয়ে লড়বে? তাদের সেই সিট দাঁড়া নেই। এবং এটাও কোথাও না কোথাও আমাদের ভুল যে আমরা যে সরকারকে নিয়ে এসেছি, পুলিশ তো তাদের চামচাগিরি করবে। সাধারণ মানুষ ঠিক করে একটা সরকারকে পাল্টে দিক, নতুন যে সরকার আসবে পুলিশ আবার তাদের হয়ে চামচাগিরি করবে। এটাই আমাদের ভবিতব্য। আমরা যেটাকে যেরকম বীজ বুনেছি সেরকম বীজ বৃক্ষ তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। দাদা, এই যে পুরো ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এই পুরো ঘটনায় রাজ্যটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বলে, কারণ কি সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, শিক্ষকরা রাস্তায়, আরজিকর বিচার নেই, কসবা ল কলেজ বিচার নেই। দেখো, শুধু রাজ্যের কথা বললে একটু, আমি বলবো একটু ভুল বলা হবে। আমি বলছি এটা তো গোটা দেশ জুড়ে চলছে। দেশেও তো এসএসসি নিয়ে আন্দোলন হচ্ছে, দেশেও তো একটা হাতরাস হয়, দেশেও তো একটা উন্নাও হয়। দুটো ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যা করছেন, দেশের মধ্যে নরেন্দ্র মোদী দায়ী করছেন। আজকে যদি নরেন্দ্র মোদী চাইতেন এই বিচারটা মানে 4-5 দিনের মধ্যে করে ফেলতে পারতেন, আসল দোষীকে বের করতে কোনো সময় লাগতো না। মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ লোপাট করতে যে 4 দিন সময় নিয়েছিলেন, সেই একই কাজটা করতে সিবিআইকে, নরেন্দ্র মোদী সিবিআইকে 361 দিন সময় লাগলো। এখন সাধারণ মানুষ প্রশ্ন করছে আপনাদের মধ্যে কী সেটিং আছে? ভাবুন, আপনি কয়লা চুরি করলেন, তৃণমূলের, এমনকি আমি বলছি সুপ্রিম কোর্টে ডিওয়াই চন্দ্রচূড়কে সিবিআই কিছু একটা কাগজ মানে বন্ধ খামে একটা কিছু রিপোর্ট দিয়েছিল, সেটা দেখে ডিওয়াই চন্দ্রচূড় নাকি অবাক হয়ে গেছিলেন যে এরকম কিছু ঘটনা ঘটতে পারে। সেই রিপোর্টটা কী ছিল এখনও আমাদের সামনে এলো না। এখন আমরা সাধারণ মানুষ কার কাছে যাব? সিবিআই, দেখো সুপ্রিম কোর্ট কার বেসিসে তদন্ত করবে? সুপ্রিম কোর্টের কাছে আমরা তথ্য প্রমাণ দেব, সেই বেসিসে সুপ্রিম কোর্ট বিচার করবে। আমরা যদি তথ্য প্রমাণটাই না দিই, সিবিআই যদি সেইটুকু কাজ না করে, এখন সুপ্রিম কোর্ট নিজে থেকে তো রাস্তায় নেমে তদন্ত করবে না, তারাও বিচার দিতে পারছে না। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, কুণাল ঘোষ অভয়ের বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছেন, যে অভয়ের বাবা বলেছিলেন যে সিবিআই টাকা খাইয়েছে, কুণাল ঘোষ টাকা খাইয়েছে। দেখুন, ওই জন্যই ওকে আর মানুষের মধ্যে, মানুষের পর্যায়ে ফেলা হয় না। ওই জন্যই সঠিকভাবে মীনাক্ষী মুখার্জি ওকে একটা বিশেষ প্রজাতির বাচ্চা বলেছিল, যার একটা মেয়ে হারিয়ে গেছে, যার পরিবারের এমন একটা ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে, মানসিক
একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই মহিলাদের প্রতি এবারে তার বিরুদ্ধে কেস করা, ইয়ে করা, মানে ওকে মানুষের মধ্যে ফেলা যায় না। এবং উনি যেভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষকে, শুধু অভয়ার মা বাবা বলে নয়, যেই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলছে তাকে ব্যক্তিগতভাবে মেলাইন করা, সেটা কোনো ক্ষেত্রে আমার সাথে হয়েছে, কোনো ক্ষেত্রে যারা সিনেমা আর্টিস্ট, সিরিয়াল আর্টিস্টরা রাস্তায় নেমে প্রতিবাদ করতো তাদের কাজ ছিনিয়ে নেওয়া থেকে হোক, সেটা বঙ্গ টিভির কোনো এক রিপোর্টারের সাথে হোক, কিংবা সেক্ষেত্রে বলছি অভয়ার মা বাবার সাথে হোক, তিনি কারোকে বাদ রাখেন না। এই জন্যই মানুষের খিস্তি খেয়ে উনি বেঁচে আছেন। আর কী বলবো, থ্যাংক ইউ।